সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা পঞ্চম অধ্যায়ের 3 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ আমরা 4 ও 5 নম্বর অঙ্ক করব। তো 4 নম্বর অঙ্ক করার পূর্বে চলো আমরা ছোট্ট একটা অঙ্ক দেখে আসি, তাহলে তোমাদের 4 নম্বর অঙ্ক খুবই সহজ লাগবে। মনে করো তোমার এবং তোমার বন্ধুর কাছে একসাথে 100 টাকা আছে। এই 100 টাকার মধ্যে তোমার বন্ধুর টাকাও আছে, তোমার টাকাও আছে। আচ্ছা, এখানে বলেছে তোমার থেকে তোমার বন্ধুর কাছে 20 টাকা বেশি আছে। প্রশ্ন দেখো, বলেছে তোমার বন্ধুর কাছে 20 টাকা বেশি। আচ্ছা, তাহলে দুজনের প্রত্যেকের কাছে কত টাকা আছে? আচ্ছা, তাহলে এই যে 100 টাকা, এই 100 টাকার মধ্যে তোমার টাকাও আছে, তোমার বন্ধুর টাকাও আছে। আচ্ছা, কিন্তু এখানে আবার বলে দিয়েছে যে তোমার বন্ধুর কাছে 20 টাকা বেশি আছে, মানে এই 100 টাকার মধ্যেই তোমার বন্ধুর 20 টাকা সহই 100 টাকা। আচ্ছা, তাহলে মনে করো তুমি তোমার এই বন্ধুর বেশি টাকাটা, যে টাকাটা বেশি আছে, এই 100 টাকার মধ্যে যে 20 টাকা বেশি আছে, এই টাকাটা তুমি দিয়ে দিবে তোমার বন্ধুকে, যে না বেশি রাখবো না, সমান সমান রাখবো আমরা। তাহলে দিয়ে দেওয়া মানে কি? বিয়োগ। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। দুজনের কাছে ছিল কত? দুজনের কাছে ছিল কত? 100 টাকা। তাহলে বন্ধুর কাছে বেশি কত ছিল? 20 টাকা। 20 টাকা কি করব? দিয়ে দিব। দিয়ে দিলে কি হবে? বিয়োগ। আচ্ছা, চলো বিয়োগ করি। তাহলে 0 থেকে 0 বিয়োগ করো, কত হয়? 0। উপরে 0 আছে, নিচে 2 আছে। উপরে 0 থাকলে কত ধরতে হয়? 10। 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 8। আচ্ছা, এখানে 0 ছিল, 10 ধরেছি, তাহলে এখানে হাতে 1 আসবে, 1 থেকে 1 মিলে গিয়েছে, তাহলে এখানে কত হবে? 0। বাম পাশে 0 বসানা। আচ্ছা, তাহলে এই বেশি টাকাটা দিয়ে দেওয়ার পর কত টাকা থাকলো? 80 টাকা। 80 টাকা। তার মানে কি বেশি টাকাটা দিয়ে দেওয়া শেষ। এখন যে টাকাটা বের হয়েছে এটা সমান সমান টাকা, মানে এখানে যে টাকাটা বের হয়েছে এই টাকাটাই অর্ধেক করলে সমপরিমাণ টাকা হবে। আচ্ছা, অর্ধেক করি। অর্ধেক করা মানে কি? 2 দিয়ে ভাগ করা। তাহলে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে সমান সমান টাকা বের করবো। 2 দিয়ে এখানে কত আছে? 8 আছে এবং 0 আছে। তাহলে প্রথম সংখ্যাটাই তো বড় 2 থেকে, তাহলে আমরা প্রথমে 8 কে ভাগ করব। 2 দিয়ে 4 দুগুণা 8, তাহলে উপরে 4 নিচে 8। উপরে কত আছে? এখানে এখনো 0 বাকি, তাহলে 0 0 বিয়োগ করলেও 0ই হয়। তাহলে কত বের হলো? 40 টাকা। 40 টাকা সমান সমান টাকা, মানে এই টাকাটা এই টাকাটা তোমার কাছেও আছে, আচ্ছা তোমার বন্ধুর কাছেও আছে। 40 টাকা সমান সমান টাকা। আচ্ছা, এখন তাহলে এটা কার টাকা? এটা কার টাকা? তোমার টাকা এবং তোমার বন্ধুর টাকা। তোমার টাকা এবং তোমার বন্ধুর টাকা। আচ্ছা, তাহলে এখানে আবার প্রশ্নে বলে দিয়েছে তোমার থেকে তোমার বন্ধুর কাছে 20 টাকা বেশি আছে। তাহলে এটা তো তোমার টাকা, তাহলে তোমার থেকে তোমার বন্ধুর কাছে 20 টাকা বেশি আছে। তোমার থেকে তোমার বন্ধুর কাছে 20 টাকা বেশি। বেশি থাকা, বেশি বলার কারণে আমরা কি করলাম? এখন যোগ দিয়ে দিলাম। তাহলে এটা কার টাকা? তোমার বন্ধুর টাকা। তোমার বন্ধুর টাকা। কেন যোগ দিয়েছি? কারণ বলে দিয়েছি ওখানে যে তোমার থেকে তোমার বন্ধুর কাছে 20 টাকা বেশি। তাহলে কত হয়? 40 আর 20 কত? 60। তাহলে তোমার বন্ধুর কাছে কত টাকা আছে? 60 টাকা আছে। আর তোমার কাছে কত টাকা আছে? 40 টাকা আছে। প্রশ্নটা কি? রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা আছে। আচ্ছা, তাহলে এখানে কত দেওয়া? 875 টাকা দেওয়া। আচ্ছা, বলেছে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনির কাছে বেশি রূপার থেকে। আচ্ছা, বলেছে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে। তাহলে ওখানে আমরা কি করেছিলাম? দুজনের যে একসাথে টাকা ছিল সেখান থেকে যেটা বেশি, যার টাকা বেশি সেটা বিয়োগ করে দিয়েছিলাম। তাহলে এখানেও আমরা বিয়োগ করব।
এবং তারপর কি করেছিলাম, বিয়োগ করার পর যেটা সমান পেয়েছিলাম, বিয়োগ করার পর যেটা বিয়োগ ফল পেয়েছিলাম সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, কারণ তখন উভয়ের কাছেই সমান টাকা থাকে। আচ্ছা, এই হলো কথা। এখন চলো সমাধান করি। তাহলে কি কি দেওয়া আছে? রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা আছে। রূপার চেয়ে মনির কাছে 125 টাকা বেশি আছে। তাহলে রূপার কাছে কত টাকা আছে? আমরা কি করব, টোটাল যে টাকা সেটা থেকে বেশি টাকা বিয়োগ করে দিব। বিয়োগ করে কত পাবো? 750 টাকা। পাশাপাশি 2 দিয়ে ভাগ দিয়ে দিব। কেন? দুজনের সমান টাকাও বের করে ফেলবো একসাথে। তাহলে 750-কে 2 দিয়ে ভাগ করে কত হয়? 375 টাকা। এখন তোমাদের যদি ভাগটা সমস্যা থাকে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। 375কে আমরা কত দিয়ে ভাগ করব? সরি, 750কে আমরা 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, তাহলে এখন 2 এর নামটা পড়ো। 2 এর নামটা পড়ো। দেখো এখানে 750-এর মধ্যে প্রথম সংখ্যাটা কত? 7। তাহলে আমরা যদি যেটা ভাজক, যেটা দিয়ে ভাগ করতেছি সেটা দিয়ে যদি আমরা যে সংখ্যাটাকে ভাগ করব, প্রথম সংখ্যাটাই ভাজক থেকে বড় হয় তাহলে শুধু তাকে ভাগ করব। তাহলে আমরা 2 দিয়ে 7কে ভাগ করব। তাহলে 2 এর নামটা পড়ো। কত হলে 7 হয় বা 7 থেকে কম হয়, বেশি হওয়া যাবে না। তাহলে 2 কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। দেখো 4 দিয়ে দিলে বেশি হয়ে যায় 7 থেকে। তাহলে কত দিয়ে দিব? 3 দিয়ে দিব। 3 দুগুণা 6। ভাগ করার পরের কাজ কি? বিয়োগ করতে হয়। তাহলে 7 থেকে 6 বিয়োগ করি, কত হয়? 1। আচ্ছা, উপরে তো সংখ্যা বাকি আছে এখনো, তাহলে ওখান থেকে 5 নামবে। এখন কত হয়েছে? 15। 2 এর নামটা পড়ো। কত হলে 15 হয় বা 15 থেকে কম হয়, বেশি হওয়া যাবে না। তাহলে 2 কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 7 দুগুণা 14। 7 দিয়ে নিব, কারণ 8 দুগুণা 16 হয়ে যায়। আচ্ছা, আবার বিয়োগ করো। 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 1। উপরে এখনো শূন্য বাকি, শূন্য নামাবো। এখন 2 এর নামটা পড়ো। কত হলে 10 হয়? 5 দুগুণা 10। ভাগশেষ শূন্য হয়ে গিয়েছে। তাহলে উত্তর কত পেলাম? 375। তাহলে এখানে কত আছে? 375। আচ্ছা, তাহলে 375 টাকা কার কাছে আছে? রূপার কাছে আছে। এখন তো আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে 375 টাকা মনির কাছেও আছে। আচ্ছা, তাহলে এখানে বলে দিয়েছে মনির কাছে, কোশ্চেনে বলে দিয়েছে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তাহলে মনির কাছে আছে রূপার থেকে 125 টাকা বেশি। তাহলে 375 টাকার সাথে 125 টাকা কি বলেছে? বেশি। বেশি হলে আমরা কি করব? যোগ। তাহলে 375-এর সাথে 125 যোগ হলো। দেখো যোগটাও দেখিয়ে দিচ্ছি। 375-এর সাথে 125 যোগ। আচ্ছা, যোগ করি। কত হয়? 5 আর 5 কত? 10। 10-এর শূন্য, হাতে থাকবে কত? 1। 7 আর 1 যোগ করলে 8। 8 আর 2 যোগ করলে কত? 10। 10-এর আবার শূন্য, হাতে ছিল 1। 3 আর 1 4, 4 আর 1 5। কত পেলাম? 500। তাহলে এখানে কত বসবে? 500 টাকা। তাহলে মনির কাছে আছে কত? 500 টাকা। আর রূপার কাছে আছে কত? 375 টাকা। এই হলো 4 নাম্বার অঙ্কের সমাধান। আচ্ছা, এবার আমরা 5 নম্বর প্রশ্ন বুঝবো এবং তার সমাধান করব। আচ্ছা, দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পিতা পুত্রের বয়সের সমষ্টির অঙ্ক, মানে সারা লাইফ টাইম থাকে, সারা জীবন থাকে এই ধরনের অঙ্ক। পিতা পুত্রের অঙ্ক, যতদিন অঙ্ক থাকবে ততদিন পিতা পুত্রের অঙ্ক থাকবে। আচ্ছা, দেখো শুরু করি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। দুইজনের একসাথে বয়স দেওয়া। তোমার আর তোমার বাবা দুজনের বয়সের সমষ্টি কত? 55 বছর। আচ্ছা, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আচ্ছা, দেখো এই কথাটা দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স তো সবসময় বেশি থাকে পুত্র থেকে,
আচ্ছা, এখন ধরো পুত্রের বয়স, খুবই ছোট থেকে চিন্তা করো, ধরো তোমার বয়স কত? 5। তোমার বয়স কত? 5। তোমার বয়স যদি 5 হয় তাহলে তোমার পিতার বয়স কত হবে? এখানে বলে দিয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়সের সাথে 4 কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 4 5 কত হবে? 20। তার মানে কি তোমার বয়স যদি 5 হয়, তোমার পিতার বয়স কত হবে? 20। আচ্ছা, এবার বাড়িয়ে চিন্তা করি, ধরো তোমার বয়স 8। তোমার বলেছে এখানে কি পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের সাথে 4 গুণ। 4টা কত? 32। আচ্ছা, আর একটু চিন্তা করো, ধরো তোমার বয়স 10। তাহলে তোমার পিতার বয়স কত হবে? তোমার বয়সের সাথে 4 গুণ 40। আচ্ছা, তাহলে এই হলো কথা। আচ্ছা, এখন বলেছে পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত। আচ্ছা, চলো সমাধানে চলে যাই। পিতার বয়স কত দেওয়াই আছে এটা প্রশ্নে। পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, এটাই লিখলাম, পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ। এখন তাহলে তোমার বয়স কত? আমরা তো পিতার বয়স পেয়েছি, তাহলে তোমার বয়স কত? পুত্রের বয়স কত? আচ্ছা, তাহলে পুত্রের বয়স কত? এখানে তো 4 গুণই দেওয়া, তাহলে 4-এর সাথে এমন একটা সংখ্যা থাকতে হবে যেন ওটা গুণ করলে সবসময় 4ই থাকে। তাহলে তোমার বয়স কত? তোমার বয়সের 1 গুণই হবে, কারণ আমরা শুধুমাত্র 4-এর সাথে 1 গুণ করলেই 4 পাচ্ছি, অন্য কিছু গুণ করলে 4 পাচ্ছি না। তাহলে পুত্রের বয়সের 1 গুণ। আচ্ছা, এটা কত? পিতার বয়স। এটা কি? পুত্রের বয়স। তাহলে এখানে পিতার বয়স, এখানে পুত্রের বয়স, তাহলে দুটো যোগ করে দিই। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বা যোগফল সমান সমান কত? এপাশেও দেখো, এটাও পুত্র, এটাও পুত্র, তাহলে পুত্রের বয়সের কত? 4 আর 1 যোগ করলে কত হয়? 5 গুণ। এটা কি করেছি আমরা? যোগ করেছি। বোঝার জন্য এভাবে লিখে দিতে পারো, যোগ করে পেয়েছি এটা। আচ্ছা, এখন দেখো, তাহলে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স কত হবে? দুজনের পিতা ও পুত্রের বয়সের যোগফলকে পুত্রের বয়স দিয়ে আমরা ভাগ করে দিব। ভাগ করে কত পাই? 11। এখন তুমি বলতে পারো যে না মিস, এখানে তো গুণ ছিল, এখানে কেন ভাগ হলো? আচ্ছা, এটা দেখো, এটাও দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, এখানে আমরা কত পেয়েছিলাম? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পেয়েছিলাম। সমষ্টি কত? 55 বছর। 55 বছর সমান সমান এপাশে কত ছিল? পুত্রের বয়সের 5 গুণ। তার মানে কি পুত্রের বয়স এর সাথে 5 গুণ হচ্ছে। আমরা কি বের করব? পুত্রের বয়স। আচ্ছা, তাহলে এখানে কি আছে? এটা এপাশে যেটা আছে এটাই তো আমরা বের করব, পুত্রের বয়স বের করব। আচ্ছা, আর এপাশে যেটা আছে এটা তো ক্লু, এটা দেওয়া, প্রশ্ন দেওয়া। তাহলে যা বের করব সেটা পুরোটা ধরে এপাশে নিয়ে আসি। পুত্রের বয়স গুণ 5, এটা পুরোটা নিয়ে আসলাম এই পাশে, সমান সমান দিয়ে। এবার এটা পুরোটা লিখবো এই পাশে। আচ্ছা, এটাকে বলে পক্ষান্তর। তোমরা বড় হলে এটা জানবে। আচ্ছা, এখনই জেনে গিয়েছো, বড় হলে আরো ডিটেলস জানবে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কি বের করব? পুত্রের বয়স। এখানে কত দেওয়া? গুণ 5 দেওয়া। আমরা এখন থেকে জানবো যে সমান চিহ্নের, এই যে দেখো সমান চিহ্নের বাম পাশে যদি গুণ আকারে কিছু থাকে, সেটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা গুণ থেকে ভাগ হয়ে যায়। দেখেছো আমরা কিভাবে 55 ভাগ 5 পেয়েছি? হ্যাঁ, এখন এই কথাটাই আমরা এখানে এভাবে লিখে দিতে পারি। পুত্রের বয়স তাহলে কত? 55কে 5 দিয়ে ভাগ করব। 55কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 55কে 5 দিয়ে ভাগ করো, 55 ভাগ 5। আচ্ছা, তাহলে এখানে সমান সমান আছে, তাহলে 5-একে 5 একবার গেল, আবার উপর থেকে 5 নাও মা, আবার 5-একে 5 বিয়োগ করলে কত হয়? 0। কত পেয়েছি? ভাগফল 11। এই হলো 11 বছর। এটা কার বয়স পেয়েছি? পুত্রের বয়স পেয়েছি। আচ্ছা, এখন তো পিতার বয়সও বের করতে বলেছে, তাহলে পিতার বয়স বের করি। পিতার বয়স কিভাবে বের করব? দেখো প্রশ্নে বলা আছে পিতার বয়স
পুত্রের বয়সের 4 গুণ। এই যে আমরা এখানে রাফ করেছিলাম এভাবে, যে পুত্রের বয়স যা হবে, পুত্রের বয়স যাই ধরি না কেন আমরা তার সাথে 4 গুণ করতে হবে, সেটা করব। তাহলে আমরা পুত্রের বয়স কত পেয়েছি? 11। তার সাথে 4 গুণ করে কত পেলাম? 4 11 44। তাহলে পিতার বয়স কত? 44 বছর। পুত্রের বয়স কত? 11 বছর। এই হলো 5 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে ভিডিওটা আবার দেখো। তারপরে যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও।